নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত অনেকগুলো আপডেট আছে, কিন্তু কনফার্মেশন না পেলে সেগুলো আপনাদের এই মুহূর্তে দিচ্ছি না। এই সপ্তাহটা খুব ভাইটাল। যারা যেসব সংগঠন তারা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন, আইনজীবীরা ড্রাফট রেডি করছেন। কন্টেম্প যে নোটিশ সার্ভিস হয়েছে নবান্নকে, তারপর যে আদালতে মামলাটা হবে তার ড্রাফটিং চলছে। সময়ে সময়ে প্রত্যেক দিন আমি প্রত্যেক আইনজীবী এবং যারা আন্দোলন করছেন, যারা লড়াইয়ের মুখ, তাদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছি। অনেকগুলো আপডেট ডেভেলপ করছে, সেই ডেভেলপমেন্টগুলো যথাসময়ে আপনাদের কাছে জানাবো। চোখ রাখবেন প্রতিদিন সকালে 10টায় নতুন বাংলায় আমরা ডিএ সংক্রান্ত আপডেটগুলো নিয়মিত দিই। কিন্তু আজকে আপনাদের এমন একটা কাহিনী শোনাবো, চমকে উঠবেন আপনিও তো যদি সরকারি কর্মচারী হন, বা আপনি সরকারি কর্মচারী পরিবারের কেউ হন, আপনি যদি স্কুলের টিচার হন, হেডমাস্টার হন, কিংবা রিটায়ার্ড টিচার হন, রিটায়ার্ড হেডমাস্টার হন, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন, অথবা রিটায়ার্ড অধ্যাপক হন, আপনাদের এই পার্টিকুলার ঘটনাটা, বিশেষ করে সরকারি কর্মচারী যদি হন, সরকারি কর্মচারী আপনি যদি নাও হন, আমার এই প্রতিবেদন শোনেন, আপনি চমকে উঠবেন। একজন মানুষের লড়াই, তিনিও কিন্তু ডিএর প্রাপক, কিন্তু তিনি এই লড়াইটা লড়ছেন কিসের জন্য জানেন? 2013 সাল তৃণমূল 11 ক্ষমতায় এসছেন। তখন তাকে বর্ধমানের মানুষ, তিনি খাদ্য দপ্তরে, জ্যোতিপ্রিয় মল্লিকের দপ্তরে চাকরি করেন। তো সেখানে আচমকা তার টেবিলে হাজির হলো 43টা ফর্ম, যেখানে নাম ঠিকানা কিচ্ছু নেই, তাকে সই করে দিতে হবে ব্ল্যাঙ্ক ফর্মে। অস্বীকার করলেন ভল্লকের নাম আমি বলে দিই, নিশীথ বন্দ্যোপাধ্যায়। ভল্লক অস্বীকার করলেন যে না, আমি এই ফর্মে সই করব না। তো সই করবো না কারণ নাম ঠিকানা নেই, আমি ব্ল্যাঙ্ক কাগজে সই করবো না। তারপর তার উপর কী নামলো জানেন? একটা ট্রান্সফার অর্ডার, একটা দূরবর্তী স্থানে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। সাম্প্রতিককালে আপনাদের সুদীপ চন্দ্র ট্রান্সফার নিয়ে একটি প্রতিবেদন পেশ করেছিলেন, আপনারা জানেন। সাম্প্রতিককালে সুবীর সাহার ট্রান্সফার, এরকম অনেক 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 লোককে দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া। সরকারের প্রতিবাদ করলেই আপনাকে ট্রান্সফার করা হবে। আজকের এই কাহিনীটা আপনাদের শোনাচ্ছি। বললো ট্রান্সফার অর্ডার পাওয়ার পর কোনো আপোষ করলেন না, সরাসরি চলে গেলেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, এবং সেখানে যাওয়ার পর 20 সপ্তাহের জন্য সেখানে স্টে অর্ডার পেয়ে যাওয়া। তার পরবর্তীকালে যখন জয়েন করতে গেলেন অফিসে, খাদ্য দপ্তরে, তার 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 যিনি সাব ডিভিশনাল কন্ট্রোলার, এসডিসি, তিনি তার অফিসের টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছেন যে আমি জয়েন করতে এসেছি, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে 20 সপ্তাহের জন্য স্টে অর্ডার আছেন। তিনি মাথা তুলে পর্যন্ত তাকালেন না। মানে অবজ্ঞা উপেক্ষাটা কোন জায়গায়? এই স্তরের অফিসাররা কিন্তু যে কোনো সরকারি অফিসে ভয়ানক বিভৎস শয়তান আমি বলবো। তার কারণ তারা ওই রাজনৈতিক নোংরা রাজনৈতিক দলটার আজ্ঞাবহ দাসত্ব পালন করেন। একজনকে দিয়ে 43টা ব্ল্যাঙ্ক ফর্মে সই করাতে গিয়েছেন, তারপর সেটা সাকসেসফুল হল না। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রায় দিয়ে দিল, সে রায় পৌঁছলো ফুড ডিপার্টমেন্টে, খাদ্য দপ্তরে, কিন্তু তারপরেও তাকে জয়েন করতে দিলেন না। বললো কী করবেন? এই ভল্লক যার কথা বলছি, যার কাহিনী আপনাদের কাছে বলছি, নিশীথ বন্দ্যোপাধ্যায়, তিনি করলেন কি, তিনি সরাসরি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যিনি কেসটা লড়েছিলেন সেই উকিল বাবুকে বললেন যে দেখুন, আমি জয়েন করতে গেলাম, আমার সাব ডিভিশনাল কন্ট্রোলার আমার দিকে মুখ তুলে তাকালেন না পর্যন্ত। তখন অ্যাডভোকেট তাকে অভয় দিলেন, বললেন কোনো চিন্তা করবেন না, আপনি বাড়িতে চুপচাপ বসুন। একটা কন্টেম্পট নোটিশ পাঠিয়ে দিল। আদালত অবমাননার নোটিশ যেমন হয়, আদালতের রায় অবমাননা করছে ফুড কন্ট্রোল, মানে ফুডের ডিপার্টমেন্ট। জ্যোতিপ্রিয় মল্লিক তো আইন টাইন কিছু এরা মানেন না, মানতেন না, দলটাই মানে না, দলটা নিজেরাই মনে করেন আমরাই আইন, আমরাই সংবিধান। তো এই ভদ্রলোক যাকে ট্রান্সফার করা হয়েছিল, তারপরে তার অ্যাডভোকেট সরাসরি কন্টেম্পট নোটিশ পাঠিয়ে দিলেন। সাম্প্রতিককালে আপনারা ডিএ নিয়ে কন্টেম্পট নোটিশ দেখেন না, মানে চিফ সেক্রেটারিকে পাঠানো হচ্ছে বারবার, প্রভাত মিশ্র অর্থ সচিবকে পাঠানো হচ্ছে। অর্থ সচিবকে গতকাল আপনাদের সেই প্রতিবেদন পেশ করেছেন, অর্থ সচিব কোর্ট রুল জারি করলো, শেষ পর্যন্ত হাইকোর্টে ছুটে গেলেন, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করতে করতে দৌড়ে গেলেন, গিয়ে সেখানেও ফুড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিয়ে একটা মিথ্যে তথ্য দিলেন অর্থ সচিব। সে কাহিনী গতকাল বলেছে। কিন্তু আজকে যে কাহিনীটা বলছি, অ্যাডভোকেট সরাসরি কন্টেম্পট নোটিশ পাঠালেন ওই কালনা নাউসগ্রাম ওই অঞ্চলে যে খাদ্য দপ্তর, তার একদম সাব ডিভিশনাল কন্ট্রোলারকে পাঠিয়ে দিলেন নোটিশ। এর স্যাটেন হয়েছে, অর্ডার হয়েছে, এই অর্ডার আপনি মানছেন না, সুতরাং এবার আপনাকে আদালতে নিয়ে যাব। এরপরে কাহিনীটা আরও ইন্টারেস্টিং। যে মানুষটাকে মাথা তুলে তাকালেন না পর্যন্ত সাব ডিভিশনাল কন্ট্রোলার, এইবার এই নিশীথ বন্দ্যোপাধ্যায় যে বদলোককে ট্রান্সফার করা হয়েছে, হঠাৎ একদিন বিকেলবেলা 3টে সাড়ে 3টে ওই সব সময় ফোন গেছে, গিয়ে বলছেন নিশীথবাবু আপনি একটু অফিসে আসুন। তো অফিসে গেছেন, গিয়ে অফিসে যাওয়ার পর
তাকে বলছেন আপনি সই করুন অ্যাটেন্ডেন্স। তখন বাজে ঘড়িতে 4:10। তো নিশীথবাবু সঙ্গে সঙ্গে খাতায় সই করেছেন, করে টাইম দিয়েছেন, জয়নিং টাইম 4:10। তখন সংশ্লিষ্ট বিভাগীয় অফিসার বলছেন আপনি 4:10 দিলেন, এটা সকাল 10:10 করে দিন না। নিশীথবাবু নাছোড়বান্দা লোক, ঠিক আছে করব, আপনি এটা রিটেন অর্ডার দিন যে আপনি 4টের সময় আমি এসেছি, সকাল 10:10 জয়েন করতে লিখতে বলছেন, রিটেন অর্ডার দিন, আমি করে দিচ্ছি। আরে কেস জিতে আসা মানুষ, কলকাতায় স্যাটে গিয়ে কেস করেছেন, কেসে 20 সপ্তাহ স্টে অর্ডার নিয়ে তারপরে উকিল দিয়ে কন্টেম্প নোটিশ পাঠিয়ে প্রথম দিন রিফিউজড হওয়ার পর কন্টেম্প নোটিশ দিয়ে তারপরে গেছেন সরকারি অফিসে জয়েন করতে। তখন 4:10 বাজে, 3টে থেকে 4টের মধ্যে তাকে ফোন গেছে, দৌড়েছেন, গিয়ে সই করতে গেছেন, গিয়ে যে টাইমে পৌঁছেছেন 4:10 লিখতে গেছেন, তাকে বলছে সকাল 10:10, বলেছেন আপনি লিখিত অর্ডার দিন। এরা এইতে টাইট। তারপর কি হয়েছিল আমি জানি না, ভদ্রলোকের কাছে সেই কাহিনিটা জানা হয়নি, সেটা পরবর্তীকালে জানাবো, আমি তার অডিওটা আপনাদের কাছে শোনাবো। এরপরে ঘটনাটা আরও ইন্টারেস্টিং। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কী করলেন, বলে আমি জয়েন করলাম, আমি রিটায়ার করলাম। এইবার করলো কি নবান্ন শয়তানি, খাদ্য দপ্তরের শয়তানি, এই ভদ্রলোকের পেনশন আটকে দিল, পেনশন আর দিচ্ছে না। 2013 সাল, চিন্তা করুন। তারপর তিনি শটান পুরো বিষয়টা নিয়ে আদালতে মুভ করলেন, মামলা হলো, শুনানি, তারিখের পর তারিখ। প্রবীণ বয়সে রিটায়ারমেন্টের পর পেনশন না পেয়েও নাছোড়বান্দা মানসিকতার লোক মামলা করে শেষ পর্যন্ত 2021 কমপ্লিট অর্ডার পেলেন, এক্ষুনি সমস্ত বকেয়া দিন, পেনশন দিন, আদায় করে ছাড়লেন। আমার 11 মাস আগে তুমি ট্রান্সফার করেছো, তারপরে সেই ট্রান্সফারটা বলবৎ করতে পারোনি, সেই জন্য তুমি আমার পেনশন আটকাবে? মানে আমি বলছি এই নবান্ন, এই শয়তান 14 তলার এই শয়তান মহিলার সঙ্গে টিট ফর ট্যাটের অ্যাটিচিউড না হলে বাংলার মানুষ বাঁচতে পারবে না। আমি আবার বলছি 2026-এর আগে এই মহিলাকে তাড়ানোর জন্য ডিটারমিন হন প্রত্যেকে। এই ভদ্রলোক সেই ডিটারমিনেশনটা দেখিয়েছেন বলে আজকে তাঁর অডিওটা আপনাদের কাছে শোনাবো। একটু ধৈর্য ধরে ভদ্রলোকের কথাগুলো শুনুন, বিশ্বাস করুন যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আবার শ্রদ্ধায় মাথাটা নিচু হচ্ছিল, ইনিও সরকারি কর্মচারী। তারপর তো যাই হোক পেনশন পেলেন, বকেয়া 9 মাসের পেনশন, যা পেনশন সব টাকা পেলেন। এখন তার বয়স হয়েছে প্রায় 75। তার বয়সে একটু গণ্ডগোল আছে, মানে গণ্ডগোল আছে বলতে তার বাবা যখন জন্ম তারিখ দিয়েছিলেন সেটাতে কম বেশি ব্যাপার ছিল, তিনি প্রকাশ্যে স্বীকার করলেন, বললেন যে সেই জন্য ছিল আমার এখন এক্স্যাক্ট বয়স প্রায় 75-এর কাছাকাছি। আমি পেনশন পাচ্ছেন? বলে হ্যাঁ পাচ্ছি। বকেয়া পেয়েছেন? বলে হ্যাঁ বকেয়া পাচ্ছি, কিন্তু আমি মামলা করতে যাচ্ছি। আমি তাই 75 বছর বয়সে কলকাতা হাইকোর্টে আবার মামলা করতে যাচ্ছেন? কিসের মামলা? বলে দুটো জিনিসের জন্য। একটা হচ্ছে যে 9 বছর ধরে যে তুমি আমাকে পেনশনটা দাওনি, আমি বকেয়াটা পেয়েছি, কিন্তু বকেয়ার ইন্টারেস্ট তো পাইনি, বকেয়ার ইন্টারেস্ট দিতে হবে তার জন্য এক। আর দ্বিতীয় কি? বলে দ্বিতীয় হচ্ছে যে আমি যে 9 বছর ধরে মামলাটা লড়েছি, স্যাটেল পর কলকাতা হাইকোর্টে লড়েছি, এই উকিলের যে টোটাল ফিস সেটা নবান্নকে দিতে হবে, আর তার যে উকিলের ফিসের ওপর যে আমার খরচা হয়েছে তার এই 9 বছরে তার ইন্টারেস্ট দিতে হবে। পালাবি কোথায় নবান্ন? সব মানুষও আজকে সমাজে বেঁচে আছেন। বলছেন এক, আমার ওই 9 বছরের যে পেনশন, তার পেনশনে ইন্টারেস্ট আমি ডিমান্ড করবো। 2, যে আমার 9 বছর ধরে উকিলের পেছনে যে খরচা গেছে সেই উকিলের খরচা, এবং তার সেই উকিলের খরচা শুধু নয়, যে টাকাটা আমি খরচা করেছি এটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট পেতাম, তার ব্যাংক ইন্টারেস্টও দিতে হবে। সেটার জন্য যাচ্ছি এই সপ্তাহেই মামলা করতে। আমার খালি মনে হচ্ছিল কি জানেন, সামনে থাকলে ভদ্রলোককে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। এই ডিটারমিনেশনই নবান্নকে টাইট দিতে পারে, এই ডিটারমিনেশনই নবান্নকে টাইট দিতে পারে। আমি বলছি সরকারি কর্মচারী আপনারা অনেকে আমাদের দপ্তরে ফোন করেন, ভয় পান, আমার নামটা ডিসক্লোজ করবেন না, বলেন না। ভদ্রলোক আমি বলে আপনার নাম ডিসক্লোজ, হ্যাঁ করবেন, কোনো অসুবিধা নেই, আমি ভয় ডর কিছু করি না। তাই আমার মনে হলো আজকে এই অডিওটা আপনাদের কাছে শোনাবো। মানে যারা অসংখ্য মানুষ, প্রতারিত মানুষ, ডিএ থেকে প্রতারিত মানুষ, চাকরি থেকে সাধারণ যুবক যারা প্রতারিত, যেসব বাবা মায়ের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, বা যারা স্কুল শিক্ষক রাস্তায় বসে আছেন, প্রত্যেকের এই অডিওটা শোনা দরকার। হ্যাটস অফ টু দিস গার্ডস,
এই ভদ্রলোক লড়াই করে দেখাচ্ছেন এবং বলছেন আমি মামলা করে জিতে শর্মাবাবু আপনাকে আবার ইন্টারভিউ দেবো। কিন্তু আমার মনে হলো আজকের এই অডিওটা একটু আপনাদের শোনানো দরকার। নিশীথবাবু আপনাকে শুনুন তার বক্তব্য। নমস্কার নিশীথবাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন দাদা। বলছি শেষ পর্যন্ত আপনি পেনশনটা পেয়েছেন? হ্যাঁ, আমি লড়াই করে পেনশন পেয়েছি। আমি আপনার অপরাধ কি ছিল? আমি 43খানা ব্ল্যাঙ্ক কার্ডে উইদাউট পেপারসে সই করে দিতে বলেছিল, আমি বলেছিলাম পারবো না। আপনি কি ফুড ইন্সপেক্টর হিসেবে রাজ্য সরকারের চাকরি করতেন? হ্যাঁ, করতাম। আচ্ছা, এবং কোথায় পোস্টেড ছিলেন? কোথায় প্রথম আমি জয়েন করি? আবুল রাম 1, সেটা হচ্ছে আপনাকে যখন আলটিমেটলি আপনি যখন রিটায়ার করলেন, মানে 2013 সালে কালনা 2-এ, তো আপনাকে লাস্ট মিনিটে ট্রান্সফার করেছিল, তাই তো? হ্যাঁ, মানে আর 6 মাস 7 মাস বাকি আছে এরকম, মানে 11 মাস মতন বাকি ছিল চাকরি, সেই সময় ট্রান্সফার করে দিয়েছি। আপনি যেতে চাননি, তারপর আপনার পেনশন আটকে দেয়, তারপর আপনি কলকাতা হাইকোর্টে মামলা করে। হ্যাঁ, মামলা করেন। হ্যাঁ, স্যাটে মামলা করেন। এবং কত বছর মামলা লড়তে হয় আপনাকে? স্যাটে মামলা করে আমাকে 20 সপ্তাহের জন্য স্টে অর্ডার দিল, বললো কাল না তুমি জয়েন করিয়ে নাও। তারপর জয়েন করতে গেলাম, আমার দিকে আমার সাব ডিভিশন কন্ট্রোলার তাকালেনই না। আমি এসে আমার উকিলকে বললাম যে দেখুন উনি আমার দিকে তাকাচ্ছেনই না, জয়েন করতে দিচ্ছেন। ও ঠিক আছে, আপনি টুক করে বাড়ি বসুন, আমি আপনাকে জয়েন করিয়ে দিচ্ছি। তারপর কন্টেম্প নোটিশটা ইস্যু করে দিলেন আমার অ্যাডভোকেট সাগর ব্যানার্জি। ওই কন্টেম্প নোটিশ ইস্যু করার পর আমাকে দেখি একদিন বিকেলবেলা 4টের সময় ফোন করছে, আমার সিআইকে দিয়ে ফোন করছে, তুমি ভাই এসে জয়েন করো। জয়েনিং রিপোর্ট দিয়ে জয়েন করলাম, দিয়ে আমাকে বলছে যে আপনি ওটা 4:10 টাইম দিয়ে জয়েন করলেন, 16:10 লিখেছি অ্যাটেন্ডেন্সে, বললো এটা 10:10 করা যাবে না। আমি 10:10 করতে পারি, আপনি অফিস অর্ডার দিন। আপনি রাখছেন 16:10-এ, 16টার সময়, আমি 10:10 কেন দেবো? আপনি কি শুধু শুধু মুখের কথায় আমি জয়েন করাচ্ছেন কি? দুটো খেয়ে জয়েন করাচ্ছেন। ঠিক। হ্যাঁ, আমি পরিষ্কার বলেছি, আমি যা স্ট্যামিনা নিয়ে লড়েছি। আমার অফিসের একজন কলিগ উদয় দে, তিনি বলেছিলেন যে আপনার মতন স্ট্যামিনার যদি 0.1% আমি পেতাম, আমি অনেক দূর উপরে উঠে যেতাম। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জানিয়েছিলেন? হ্যাঁ, চিঠি করেছিলাম, লোক দিয়ে ওনার কাছে চিঠি পাঠিয়েছিলাম ওনার দপ্তরে, কোনো সারা শব্দ দেননি। 43টা শেষ পর্যন্ত আপনি মানে কেসে জিতে আপনি 2023-এ 2022-এর 24শে ডিসেম্বর বোধহয় পেনশন 2021-এর 24শে ডিসেম্বর অর্ডার পাস হয়েছে। তারপর ওই 22 চলে গেছে। 2022 চলে গেছে, মানে আপনি 9 বছর ধরে মামলাটা লড়েছেন দাঁতে দাঁত চেপে কলকাতা স্যাটে এবং কলকাতায়। স্যাটে কি জিতেছিলেন আপনি? হ্যাঁ, স্যাটে জিতেছি। তারপর ওরা মানতে চাইনি, তখন কলকাতা হাইকোর্ট তারপর স্যাটে একটা ওই কি লেজুর, আমাকে আমার উকিল সোমাকর ঘোষ এবং সাগর বাবু বললেন যে একটা লেজুর জড়িয়ে দিয়েছে, আপনাকে হাইকোর্টে একবার মামলা করতে হবে। না, করবো, অসুবিধা কিছু নেই, আপনারা যখন আছে আমি টাকা খরচ করছি, কোনো অসুবিধা নেই। সাগর বাবুর একদিনের বানানোর ভিজিট হচ্ছে 18,000 টাকা। আচ্ছা, তারপর শেষ পর্যন্ত আপনি স্যাট লড়ে কলকাতা হাইকোর্ট লড়েছেন, 7 বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তাই তো? হ্যাঁ, আমি আপনাকে একদিন সমস্ত পেপারসে জেরক্স পাঠিয়ে দেবো। ঠিক আছে। এবং শেষ পর্যন্ত আপনি এখন পেনশন পাচ্ছেন, তাই তো? হ্যাঁ, আমি পেনশন পাচ্ছি। যখন শেষ পর্যন্ত মানে পেনশনটা পেলেন, তখন যারা আপনাকে ট্রান্সফার করেছিল তারা কিছু রিয়াক্ট করেনি আপনাকে? আমাকে এসে একদিন বলতে এসেছিল যে এরকম, তার আগে কয়েকদিন আগে ওটা উইথড্র করে না, আমি কোনো উইথড্র করার মধ্যে নেই। ও আপনাকে বাড়িতে এসে বলতে চেয়েছিল? একজন লোক মারফত। উনি যদি উইথড্র করে নেন ওনার সুবিধা হবে না, আমার সুবিধার দরকার নেই, আমি অসুবিধাতেই থাকি। আপনি যে এই যে মামলা করলেন, এত খরচ হলো, সেটা কোর্টে মানে কম্পেনসেশন চাননি? সেটা চাইবো। আমি মধ্যখানে অসুস্থ হয়ে পড়লাম, আমার আরো দুটো মামলা করতে যেতে হবে ওই ভদ্রলোকের কাছে। তা এবার ওই সব মামলা করতে গিয়ে অনেক ধার দেনায় জড়িয়ে গিয়েছিলাম, সেই সব মেটাতে হয়েছে। এবার যাও, দুটো মামলা করব। একটা হচ্ছে উইথ ইন্টারেস্ট, আমার কম্পেনসেশন যে কোর্ট খরচ তুমি দাও, রাজ্য সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, আর ইন্টারেস্টটা দাও, এতদিন যে তুমি আটকে রেখে দিয়েছিল 9 বছর, তার টাকার ইন্টারেস্ট দাও। এই 9 বছর বকেয়াটা দিয়েছে? হ্যাঁ, এরিয়াটা আদায় করেছি। এরিয়ার আদায় করেছেন, পেনশন আদায় করেছেন,
এখন ওই যে বকেয়াটা 9 বছর বাদে পেয়েছেন তার ইন্টারেস্টের জন্য কেস করবেন আর কোর্ট খরচটা আদায় করব। কোর্ট খরচটা আদায় করবেন, সঙ্গে সঙ্গে খরচটার জন্য ডিমান্ড করাটা উচিত ছিল আপনার। যাই হোক, অনেক ধন্যবাদ নিশীথবাবু, আমাকে অন্তত তথ্যটা দিলেন। এরকম অসংখ্য মানুষের ওপর অত্যাচার হচ্ছে, টুকরো টুকরো খবর আমাদের দপ্তরে আসে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আপনার ডকুমেন্ট যেটুকু পারবেন আমাকে পাঠাবেন। এখনো অত্যাচার করছে বুঝলেন, আমার বাড়ির একটা পাঁচিল আছে, আমার জায়গা দিয়ে পাঁচিল করছি, আমার বাড়িতে 16 বার পুলিশ পাঠিয়েছে। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, আমার এক মানে আমার দাদার ছেলে, তিনি আবার SSKM মানে চোরেদের জায়গার ডাক্তার, সে আমার বিরুদ্ধে তার এখানকার MLA এর সঙ্গে তার বিরাট দহরম মহরম, পল্টু বাগ ওরফে দেব্যপ্রসাদ বাগ, সে আমার বাড়িতে 16 বার পুলিশ পাঠিয়েছে। তাই যখন আপনারা রেপ কেস হলে, মার্ডার হলে এতবার যান না, ওইসব কথা বলবেন না, আমাদের উপরে চাপ আছে। হ্যাঁ, আপনাদের উপরে চাপ আছে, উপরে চাপ করুন। আপনার বয়স কত নিশীথবাবু এখন? আমার শুনুন, আমার অ্যাকচুয়াল বয়স, বাবা তখন তো বাবা নিয়ে গিয়ে ভর্তি করতেন ছোটবেলায়, তা তখন ভর্তি করার সময় বাবা ভুলবশত 53 বলে ফেলেছিলেন। তা আমার অরিজিনাল বয়স হচ্ছে 51, অর্থাৎ প্রায় 75-এ ছুঁই ছুঁই করছি। 75 বছর বয়সে আবার আপনি মামলা করতে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে? আমি যতদিন বেঁচে থাকবো আমার শরীরে রক্ত যে শেষ বিন্দু পর্যন্ত লড়বো, সেই ইন্দিরা গান্ধীর ফর্মুলার লোক আমি। আপনাকে কুর্নিশ নিশীথবাবু, আপনাকে দেখে শেখার আছে। অন্তত সরকারি কর্মচারী যারা ডিএ আন্দোলন করছেন এবং যারা অসংখ্য লড়াই করছেন আপনার মতো মানুষ, তাদের সবার পক্ষ থেকে আপনাকে কুর্নিশ। আপনি 75 বছর বয়সে প্রবীণ, সরকারকে কান মুলে আপনি বকেয়ার ইন্টারেস্ট দাবি করতে যাচ্ছেন, আবার প্লাস কোর্টের খরচটাও দাবি করতে যাচ্ছেন। এই 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 লড়াকু মানসিকতাটা বাংলা এখন ডিজার্ভ করে, বাংলা চায়। পারে না সবাই করতে, কিন্তু আপনি পাচ্ছেন, সেই জন্য আপনাকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি পেরেছি এবং আমি আশা করি পারবো, যদি বেঁচে থাকি। আমাদের জানাবেন, আপনার খবরটা আমরা সম্প্রচার করব, অবশ্যই জানাবো। ঠিক আছে, ঠিক। অনেক ধন্যবাদ।